ও বাংলা ভাই সহ ৬ জঙ্গির জেল আপিল খারিজ, মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো আইনি বাধা নেই। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে ১৪ দল। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ আর নেই। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ওয়ানের দুপুরের বুলেটিনে। আমি তাইজিন রহমান। ঝালকাঠির ২ বিচারক হত্যা মামলায় জেএমবি প্রধান শায়ক আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই সহ ৬ জঙ্গির জেল আপিল খারিজ করে দিয়েছে আদালত। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেয়। এই রায়ের ফলে জঙ্গিদের মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল করিম। হাইকোর্টের রায়ের পর জেএমবি প্রধান শায়ক আব্দুর রহমান সহ ৬ শীর্ষ জঙ্গির দায়ের করা জেল আপিলের রায়ের জন্য নির্ধারিত দিনে প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সকাল 9:45টায় সব কয়টি আপিল খারিজের আদেশ দেয়। এর আগে সোমবার পর্যন্ত ৩ কার্যদিবসে জঙ্গিদের আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হয়। আদালত সকল জেল পিটিশনগুলো রিজেক্ট করেছে। স্টেট ডিফেন্স লয়ার হিসেবে আমরা আমাদের বক্তব্য আদালতের কাছে উপস্থাপন করেছে। আমাদের আইন এবং সংবিধান অনুসারে এই আদালতের রায় সকলের জন্য আইনত মেনে নেওয়া বাধ্যতামূলক। আমাদের দায়িত্ব ছিল আদালত কমপ্লিট জাস্টিস করার জন্য আদালতকে সহযোগিতা করা। ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির আত্মঘাতী দলের বোমা হামলায় ঝালকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে নিহত হন। মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ চলতি বছরের ২৯ মে জেএমবির ৭ শীর্ষ জঙ্গি নেতার মৃত্যুদণ্ডের আদেশ দেন। গত ৩১ আগস্ট হাইকোর্টও এই দণ্ডাদেশ বহাল রাখে। অক্টোবরের শুরুতে ৭ জঙ্গির ৬ জন কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিলের আবেদন করে। তবে আদালতে আবেদন খারিজ হওয়ায় জেএমবি প্রধান শায়ক আব্দুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, সামরিক শাখা প্রধান আতাউর রহমান সানি, আব্দুল আওয়াল, ইফতেখার হোসাইন মামুন, আসাদুর রহমান আরিফ ও খালেদ সাইফুল্লাহর মৃত্যুদণ্ড কার্যকর করার পথে আইনগত কোনো বাধা থাকল না বলে জানান আইনজীবীরা। তারা জানান, আদালতের আদেশের পরে এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে পারে দণ্ডপ্রাপ্তরা। এদিকে দণ্ডপ্রাপ্তদের মধ্যে আসাদুর রহমান আরিফ ছাড়া বাকিরা কারাগারে রয়েছে। মাহমুদুল করিম, ওয়ান নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে আজ ১৪ দল নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছে। রাজধানীতে মোটামুটি শান্তিপূর্ণভাবেই তা শেষ হয়। পারভেজ রেজার রিপোর্ট। আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি, একটু পরেই জানিয়ে দিব আমাদের পরবর্তী রিপোর্টটি। এদিকে ১৪ দলের নির্বাচন কমিশন কার্যালয়ের চারদিকে অবস্থান কর্মসূচিকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে সকাল ৯টায় কমিশনে আসেন নতুন ২ কমিশনার, আসেন অন্য কমিশনাররাও। ১১টায় এক বৈঠকে নির্বাচনের তাফসিল ও প্রস্তুতি নিয়ে নতুন কমিশনারদের অবহিত করা হয়। নির্বাচন কমিশনের সচিব আব্দুর রশিদ সরকার এখন নির্বাচনের তাফসিল ও প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করছেন। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার শামীম আল আমিন। ফ্রেশ খবর জানতে এখন আমরা কথা বলছি তার সাথে। শামীম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রেস ব্রিফিং এ কমিশন সচিব নির্বাচনের তাফসিল ও প্রস্তুতি নিয়ে কি বললেন? হ্যাঁ, এই মাত্রই আসলে শেষ হয়েছে সংবাদ সম্মেলন। তিনি সংবাদ সম্মেলনে আবারও ঘুরে ফিরে ওই প্রশ্নটির সম্মুখীন হলেন সবার আগে, সেটি হচ্ছে যে তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো কিনা। কিন্তু নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকার অতীতের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে সময় মতোই তারা তফসিল ঘোষণা করেছেন এবং নিয়ম মতোই তারা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি এক্ষেত্রে 1991-এ ৭৫ দিন আগে নির্বাচনের ভোট গ্রহণের ৭৫ দিন আগে তফসিল ঘোষণা করা হয়েছিল বলে একটি দৃষ্টান্তও তুলে ধরেন। তাছাড়া তাকে আরো বেশ কিছু প্রশ্ন করা হয়, যেমন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা তফসিল ঘোষণার বিষয়টি জানতেন কি জানতেন না, এই বিষয়টি নিয়ে যখন প্রশ্ন আসে তখন তিনি বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতিকে এই বিষয়টি অবহিত করা হয়েছে, কিন্তু উপদেষ্টারা বিষয়টি জানেন কি জানেন না, এই বিষয়টির মানে সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারে তফসিল ঘোষণার বিষয়টি। আরেকটি বিষয় এসেছে যে গতকাল তিনি বলেছিলেন যে যদি সব রাজনৈতিক দল তফসিল ঘোষণার বিষয়টিকে মেনে না নেন তাহলে এটি পুনরায় নির্ধারণের কোনো সুযোগ আছে কিনা। আজকে এই প্রশ্নটির উত্তরে তিনি বলেছেন সব রাজনৈতিক দল যদি এটাকে মেনে না নেয় তাহলে একটি ঐক্যমত্য না আসলে
সংবিধানের মধ্যে এটা পরিবর্তন সম্ভব এবং তিনি এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারকে সব রাজনৈতিক দলের মধ্যে একটি ঐক্যমত্য আনার জন্য অনুরোধ করেছেন যে সরকার যদি এই উদ্যোগটা নেয় এবং তাতে যদি একটি ঐক্যমত্য আসে তাহলে সংবিধানের মধ্য থেকে যে কোনো ধরনের পরিবর্তনই সম্ভব বলে তিনি জানিয়েছেন। আর আপনি আগেই বলেছেন যে নির্বাচন কমিশনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং এই আশপাশে নির্বাচন কমিশনের তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ শামীম আপনাকে। খুলনায় বিভাগীয় ডেপুটি নির্বাচন কমিশনারের কার্যালয় ও খুলনা জেলা নির্বাচন অফিসে কে বা কারা পেট্রোল জেলে আগুন ধরিয়ে দেয়। এই সময় 2 অফিসের মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার রাত 11:30টায় নগরীর শেরেবাংলা রোডে ডেপুটি নির্বাচন কমিশনারের কার্যালয়ের দোতলায় বাইরের জানালা দিয়ে সন্ত্রাসীরা পেট্রোল ছুড়ে আগুন জ্বালিয়ে দেয়। আশেপাশের লোকজন আগুন দেখে চিৎকার করলে সবাই এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের নিচতলায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়। এই ভবনের 4 তলায় জেলা নির্বাচন কমিশনারের থাকা অবস্থায় কিভাবে এই আগুন লাগে তা কেউ বলতে পারছে না। পরে দমকল বাহিনীর একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ভোরে বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিসের একটি জানালার কাঁচ ভেঙে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা। এতে অফিসের একটি ঘরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজের ফাইল পুড়ে যায়। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ আর নেই। রাত 12:55 রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 62 বছর। অনেকদিন ধরে হৃৎপিণ্ড ও মস্তিষ্ক সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। আজ বাদ জোহর নাজিরা বাজার জামে মসজিদ অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে এবং সিটি কর্পোরেশন চত্বরে আরও 2বার জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। রিপোর্ট জান্নাতুল ফেরদৌসির। দেশের প্রথম জাতীয় সংসদ হুইপ ও ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ তাঁর রাজনৈতিক কিংবা পারিবারিক গণ্ডিতে এখন শুধু স্মৃতি। মুক্তিযোদ্ধা হানিফ 1944 সালে পুরান ঢাকার বংশালে জন্ম নেন। তাঁর লেখাপড়ার হাতেখড়ি সেখানকার ইসলামিয়া হাই স্কুলে। এরপর তিনি আইএ ও বিএ করেন তৎকালীন কায়েদি আজম কলেজে, যা বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী কলেজ হিসেবে পরিচিত। এ সময় হানিফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারী একান্ত সচিব ছিলেন। 77-এ প্রথম মহানগর আওয়ামী লীগ সভাপতি পদে যোগ দেন হানিফ। 94 সাল থেকে দীর্ঘ 8 বছর ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন তিনি। 2004 সালের 21 আগস্টের বোমা হামলা তাঁর জীবনকে করে তোলে দুর্বিষহ। মাথায় 8 থেকে 10টি এবং পেটে প্রায় 60টি স্প্লিন্টার কোনোভাবেই সরানো যায়নি। সেই স্প্লিন্টারের বিষক্রিয়ায় ক্রমেই তাকে ঠেলে দেয় অসুস্থ জীবনে। গেল 8 ফেব্রুয়ারি 14 দলের সমাবেশে বক্তব্য দেবার সময় মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন হানিফ। এ সময় তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে নেওয়া হয় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে। সেখানে 6 মাস চিকিৎসার পর 24 আগস্ট তাকে দেশে আনা হয়। তখন থেকেই তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গেল শনিবার তাঁর অবস্থা আরও খারাপের দিকে গেলে তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়। সোমবার মধ্যরাতে তিনি মারা যান। তার এই রাজনৈতিক জীবনের চলার পথে এই শহরের কোনো মানুষের কিংবা দেশবাসীর কোনো মানুষের মনে যদি কোনো দুঃখ ব্যথা নিজের অজান্তে দিয়ে থাকেন, আমার পরিবারের পক্ষ থেকে পুত্র হিসেবে আমি দেশের সকল মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মোহাম্মদ হানিফের মৃত্যুর খবরে তাকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন আত্মীয়, বন্ধু, দলীয় নেতাকর্মী সহ অনেকেই। সকালে তার নাজিরা বাজারের বাসায় তাকে দেখতে আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই প্রবীণ রাজনীতিবিদের অবদানের কথা স্মরণ করেন তিনি। যেটা সব থেকে মনে পড়ে যে যেদিন 21শে আগস্ট গ্রেনেড হামলা হলো, আমি যখন দাঁড়ায় বক্তৃতা দিচ্ছিলাম, সবসময় এমনভাবে দাঁড়াতো যেন কোনো দিক থেকে কোনো আঘাত আসলে সেটা যেন আঘাতটা আমার গায়ে না লাগে। এবং ওই গ্রেনেড হামলার সময় আমাকে আমার যারা সবাই আমাকে একেবারে মানে ধরে রেখেছিল, সেখানে হানিফ ভাই, এবং তার মাথায় সমস্ত স্প্লিন্টারগুলি এসে পড়ছিল। তার মাথার রক্ত আমার কাপড়ে এসে পড়ছিল। বর্ষিয়ান জনপ্রিয় এই নেতার মৃত্যুতে নাজিরাবাজার এলাকাসহ দেশের রাজনৈতিক মহলে নামে শোকের ছায়া। জান্নাতুল ফেরদৌসি, ওয়ান নিউজ, ঢাকা। আমরা ফিরে আসছি নির্বাচন কমিশনের রিপোর্টটিতে।
নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে আজ 14 দল নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছে। রাজধানীতে মোটামুটি শান্তিপূর্ণভাবেই তা শেষ হয়। পারভেজ রেজার রিপোর্ট। সকাল 10টার পর থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে রাসেল স্কোয়ারে জড়ো হয় 14 দলের নেতাকর্মীরা। সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন বেলা 1:45 পর্যন্ত। তারা বলেন নীল নকশা নির্বাচনে 14 দল অংশ নেবে না। নেতারা অভিযোগ করেন বঙ্গভবন এখন ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তা না হলে কেন উপদেষ্টাদের না জানিয়ে রাতে নির্বাচন কমিশনের সচিব ও অ্যাটর্নি জেনারেলকে ডেকে তফসিল ঘোষণার নির্দেশ দেওয়া হলো। পরে একযোগে মিছিল নিয়ে তারা রওনা দেন নির্বাচন কমিশনের দিকে। ধানমন্ডি 27 নম্বর মোড়ে আগেই ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। সেখানে মিছিল পৌঁছালে উত্তেজনা দেখা দেয়। মিছিলকারীরা 2 স্তরের ব্যারিকেড ভেঙে সামনে যাবার চেষ্টা চালায়। পরে কেন্দ্রীয় নেতারা গিয়ে উত্তেজিত কর্মীদের নিয়ন্ত্রণ করায় পরিস্থিতি সহিংসতার পর্যায়ে যায়নি। এদিকে আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ করেছে 14 দল। এখানে কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। অন্যদিকে ঘেরাও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মগবাজার ও বাংলা মোটর এলাকায় মিছিল সমাবেশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জাকের পার্টি। পারভেজ রেজা, ওয়ান নিউজ, ঢাকা। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক শিক্ষার পরিবেশ এবং গুণগত শিক্ষার বিষয়ে পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ। তিনি আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 10ম সমাবর্তনে এই আহ্বান জানান। বিস্তারিত জিয়াউল কবির সুমনের রিপোর্টে। 1993 সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ নিয়ে আয়োজন করা হয় 10ম সমাবর্তনের। এবার 518 জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে 206 জন গ্র্যাজুয়েট ও 412 জন আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি পেয়েছেন। সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা শোভাযাত্রা সহ সমাবর্তন কক্ষে প্রবেশ করেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিন এবং বোর্ড অব গভর্নর্সের সদস্যরা সারিবদ্ধভাবে প্রবেশ করেন সমাবর্তন স্থলে। চ্যান্সেলরের বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে একটি আস্থাজনক পরিবেশ তৈরি করতে হবে যাতে অভিভাবক, চাকরিদাতা প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে খাটো করে না দেখে। It needs huge, competent and capable human resources to face up to these challenges. I call upon the university authority to take appropriate measures in fulfilling the growing demand of quality education so that our students can prove their worth anywhere in the world. 10ম সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাই জি। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভিসি হাফিজ জিএ সিদ্দিকী ও বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান রাগিব আলী বক্তব্য দেন। পরে কৃতিত্বের স্বাক্ষর রাখায় 5 জনকে প্রেসিডেন্ট স্বর্ণপদক প্রদান করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অনেকেই এ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। জিয়াউল কবির সুমন, ওয়ান নিউজ, ঢাকা। এদিকে বঙ্গভবনের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিনের সাথে বৈঠক করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। দুপুরে 1:45 তিনি বঙ্গভবনে আসেন। আধা ঘন্টা আলোচনার পর সেখান থেকে বেরিয়ে সচিবালয়ে যান অর্থ উপদেষ্টা। তবে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এখনও কিছু জানাননি তিনি। বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত পোশাক শিল্প প্রতিষ্ঠানকে নমনীয়ভাবে সাহায্য করার দাবি জানিয়েছে বিজিএমইএ। দুপুরে অর্থ উপদেষ্টা ডক্টর এম আকবর আলীর সাথে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নেতারা এ দাবি জানান। বিজিএমইএর নেতারা বৈঠকে চট্টগ্রাম বন্দর 24 ঘন্টা সচল রাখার ব্যবস্থা রাখা, রুগ্ন শিল্পগুলো পুনর্বাসন, বন্ডিং মেয়াদ বাড়ানো, শর্ট শিপমেন্ট কেস সুরাহার পদ্ধতির সহজীকরণ, পোশাক শিল্পের আমদানি রপ্তানি অব্যাহত রাখা সহ 7 দফা দাবি তুলে ধরেন। বৈঠক শেষে তারা জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে আর্থিক ক্ষতি প্রতিদিন 500 কোটি টাকা। এর মধ্যে পোশাক শিল্পে ক্ষতি হচ্ছে 200 কোটি টাকা। এইসব ক্ষতিপূরণে ও সমস্যার সমাধানে বাণিজ্য সচিবের নেতৃত্বে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
দেশের বর্তমান সংকট আদালতে সমাধান হবে না, রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। বিদ্যমান গণতন্ত্র অনেক রক্তের বিনিময়ে অর্জিত, এ কথাটা রাজনীতিবিদদের ভুলে গেলে চলবে না। সকালে এক আলোচনা সভায় চিকিৎসক নেতারা এসব কথা বলেন। শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের ১৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সকালে BSMMU এর মিলন হলে আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা বলেন, একটি দল একের পর এক অযৌক্তিক দাবি দিয়ে নির্বাচন বানচাল এবং সংবিধান ও গণতন্ত্রকে ব্যাহত করার ষড়যন্ত্রে নেমেছে। ডাক্তার AKM আজিজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা অধ্যাপক MA মাজেদ, BSMMU এর উপাচার্য অধ্যাপক MA হাদি, BM এর মহাসচিব ডাক্তার AZM জাহিদ হোসেন। এবার একটা বিরতি নিচ্ছি, এরপর অন্যান্য খবরের সাথে থাকছে। পাবনার র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে পূর্ব বাংলা জনযুদ্ধের 4 চরমপন্থী সদস্য। ইরাকে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন জাতিসংঘ মহাসচিব।